হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আজকের এই ভিডিওটাতে ডিসকাস করব হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 নিয়ে সেকশন 1 থেকে 4 মানে 1 to 4। তো হিন্দু ম্যারেজ অ্যাক্টে টোটাল হিন্দু ম্যারেজ অ্যাক্টে টোটাল চ্যাপ্টার আছে 6টা, 6 চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টার আছে, 6 চ্যাপ্টার আছে। আর কটা সেকশন আছে? 30টা সেকশন। তাহলে সবার প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে হিন্দু ম্যারেজ অ্যাক্টে টোটাল 6টা চ্যাপ্টার আছে আর 30টা সেকশন আছে। তো সেই 6টা চ্যাপ্টার আর 30টা সেকশনের মধ্যে আজকে 1 থেকে 4 আমি ডিসকাস করব। হিন্দু ল এর মধ্যে অনেকগুলো অ্যাক্ট আছে, সেই অনেকগুলো অ্যাক্টের মধ্যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটা হচ্ছে একটা। তাছাড়াও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট আমাদেরকে পড়তে হয়, ইম্পর্ট্যান্ট অ্যাক্ট যেগুলো: হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, হিন্দু সাকসেশন অ্যাক্ট 1956, হিন্দু অ্যাডাপশন অ্যান্ড মেনটেন্যান্স অ্যাক্ট 1956, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জেনশিপ অ্যাক্ট 1956 অ্যান্ড দ্য স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954। তাহলে এইগুলো সব আমাদেরকে পড়তে হয়। আমি আজকে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955টা নিয়ে ডিসকাস করব। আরেকটা কথা বলে রাখি, এগুলো কিন্তু কোডিফাইড, এগুলো অ্যাক্ট। আরও জিনিস আছে যেগুলো আনকোডিফাইড, মানে হিন্দু ম্যারেজ অ্যাক্টগুলো এলো কোথার থেকে? উপনিষদ, বেদ, শ্রুতি, স্মৃতি, আরও যে আমাদের মানে রিলিজিয়াস টেক্সট আছে সেখান থেকেই তো লটা ডিরাইভ হয়েছে। তো সেই যে রিলিজিয়াস টেক্সটের যে পার্ট সেটা আমাদেরকে পড়তে হয় আনকোডিফাইড পার্টে। তো আমরা এখানে কোডিফাইড জায়গাটাই দেখছি এবং হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955 এটা নিয়ে ডিসকাস করছি। প্রথমেই আমি বললাম যে 6টা চ্যাপ্টার আছে আর টোটাল 30টা সেকশন আছে। বেশ, তাহলে চ্যাপ্টার 1-এ আমাদেরকে, আমি প্রথম জাস্ট চ্যাপ্টারগুলো পরপর ডিসকাস করে দিচ্ছি। চ্যাপ্টার 1-এ আছে প্রিলি। চ্যাপ্টার 1-এ আছে প্রিলিমিনারিটা, জাস্ট প্রিলিমিনারি। তোমরা প্রত্যেকে কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের বেয়ার অ্যাক্টটাকে কিনবে বা সামনে এটাকে খুলে রাখবে। সেকশন 1 to সেকশন 4 এর মধ্যে আছে প্রিলি। চ্যাপ্টার 2-তে আছে কি? চ্যাপ্টার 2-তে আছে হিন্দু ম্যারেজ। চ্যাপ্টার 2-তে আমরা পড়ব হিন্দু ম্যারেজ, হলো। আচ্ছা, চ্যাপ্টার 3-তে আমরা কি পড়ব? চ্যাপ্টার 3-তে আমরা পড়ি যে আরসিআর মানে হচ্ছে রিস্টিটিউশন অফ কনজুগাল রাইটস, এইটা, আর জুডিশিয়াল সেপারেশন, এইটা আমরা পড়ব। ঠিক আছে, আরসিআর আর জুডিশিয়াল সেপারেশন। সেটা কোথায়? সেটা 9 থেকে 10, সেকশন 9 থেকে 10-এ আমরা এটা পড়ব। বেশ, চ্যাপ্টার 4-এ আমরা পড়ব ডিভোর্স। চ্যাপ্টার 4-এ আমরা পড়ব ডিভোর্স। ঠিক আছে, ডিভোর্সটা আমরা পড়ব 11 থেকে 18-র মধ্যে। ডিভোর্স বা ওই মানে যে সেপারেশনের জায়গাগুলো আছে এইগুলো আমরা পড়ব। তারপরে চ্যাপ্টার 6-এ, চ্যাপ্টার 5-এ আমরা পড়ব জুডিসডিকশন। মানে কোন কোর্টে গিয়ে অ্যাপ্লাই করতে হয় যখন কোনো মানে শ্যুট আসে, ম্যারেজ রিলেটেড কোনো শ্যুট আসে, তখন ফার্স্ট তোমাকে কোন কোর্টে যেতে হবে সেগুলো আমরা পড়ব এই চ্যাপ্টার 5-এ। আর চ্যাপ্টার 6-এ আমরা পড়ব সেভিং। চ্যাপ্টার 6-এ আমরা পড়ব সেভিং, হলো। আচ্ছা, তাহলে এই মোটামুটি চ্যাপ্টার এবং সেকশন ওয়াইজ এগুলোকে ভাগ করা যায়। ঠিক আছে, এইভাবে আর কি ভাগটা আছে। আচ্ছা, প্রথমে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হয় যে এই হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, এই অ্যাক্টের নাম্বারটা কি? হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। তাহলে আমাদেরকে সবার আগে জানতে হবে যে এই অ্যাক্ট নাম্বারটা কি। ঠিক আছে, অ্যাক্ট নাম্বারটা হচ্ছে, অ্যাক্টের যে নাম্বারটা, অ্যাক্ট নাম্বার, সেটা হচ্ছে 25 অফ 1955। এটা হচ্ছে অ্যাক্টের নাম্বার। এই যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর অ্যাক্ট নাম্বারটা হচ্ছে 25 অফ 1955, হলো। প্রথমেই বলে দিলাম, আগের স্লাইডটাতেই বলেছি যে 6টা চ্যাপ্টার আছে আর 30টা সেকশন আমাদেরকে এখানে পড়তে হয়। আর এটা হচ্ছে তোমার অ্যাক্টের নাম্বার। আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে ডেট অফ কমেন্সমেন্ট। ডেট অফ কমেন্সমেন্ট
ডেট অফ কমেন্সমেন্ট কত? ডেট অফ কমেন্সমেন্ট হচ্ছে 18/5/1955। এইটা হচ্ছে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর ডেট অফ কমেন্সমেন্ট হচ্ছে 18/5/1955। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হবে। এবার প্রথমে সেকশন 1 হচ্ছে শর্ট টাইটেল অ্যান্ড এক্সটেন্ড। সেকশন 1-এ কী আছে? শর্ট টাইটেল অ্যান্ড এক্সটেন্ড। সেকশন 1-এ আমাদেরকে পড়তে হয় শর্ট টাইটেল অ্যান্ড এক্সটেন্ড। সেখানে কি বলছে? সেখানে বলছে যে দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955। মানে কি বলছে? দিস অ্যাক্ট মে বি কল্ড দ্য হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955, একটা নাম বলছে। এবার কি বলছে? যে ইট এক্সটেন্ড টু দ্য হোল অফ ইন্ডিয়া, পরেরটাতে বলছে ইট এক্সটেন্ড টু দ্য হোল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাপ্লাইজ অলসো টু হিন্দু ডমিসাইলস ইন দ্য টেরিটরিজ টু হুইচ দিস অ্যাক্ট এক্সটেন্ডস হু আর আউটসাইড দ্য সেড টেরিটরিজ। এর মানে হচ্ছে হিন্দু ডমিসাইল, এই জায়গাটা খেয়াল করো, এই যে ডমিসাইল্ড শর্ট টাইটেল অ্যান্ড এক্সটেন্ড, সেকশন 1-এ শর্ট টাইটেল অ্যান্ড এক্সটেন্ড, এবং সেখানে কি বলছে? ডমিসাইল্ড। তো এই যে ডমিসাইল শব্দটা লেখা আছে না, এই ডমিসাইল মানে হচ্ছে ধরো হিন্দু যাদের ঘর বা যাদের বাড়ি এই হিন্দু ম্যারেজ অ্যাক্ট পুরো হোল অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইট এক্সটেন্ড, এই অ্যাক্টটা এক্সটেন্ড হচ্ছে পুরো হোল অফ ইন্ডিয়াতে এবং অ্যাপ্লাই করছে সমস্ত হিন্দু ডমিসাইলদের উপর যারা এই টেরিটরির মধ্যে পড়ে। হলো? তাহলে মানে তাদেরকে হিন্দু হতে হবে প্রথম কথা, আর তাদেরকে ডমিসাইল হতে হবে আমাদের ইন্ডিয়ার মধ্যে। যদি এই দুটো খাটে তাহলেই কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাপ্লাই করবে। আচ্ছা, এবার মানুষ যে হিন্দু এবং যে এই টেরিটরির মধ্যেই বাস করে ইন্ডিয়ার মধ্যে, সেই ইন্ডিয়া থেকে ইউকে চলে গেল, বা একটি মেয়েও ধরো ইন্ডিয়া থেকে ইউকে চলে গেল, তারা হিন্দু। তো তারা যখন ইউকেতে গিয়ে ম্যারেজ করবে তখন কিন্তু তাদের উপরেই হিন্দু ম্যারেজ অ্যাক্টই অ্যাপ্লাই হবে। কেন? কারণ তারা হিন্দুই ছিল এবং তারা তো এখানেই ডমিসাইল ছিল। ঠিক আছে, পরের কেসটা শোনো। ধরো দুজন কাপল, তারা হিন্দু এবং তারা জন্মেছে আমেরিকাতেই, তারা হিন্দু, তারা আমেরিকাতেই জন্মেছে, তাহলে তাদের উপর হিন্দু ম্যারেজ অ্যাক্ট কি অ্যাপ্লাই হবে? কখনোই হবে না, কারণ সেখানে আমেরিকার যা ল আছে সেখানে ওদের ম্যারেজের সেই ল অ্যাপ্লাই হবে। হিন্দু ম্যারেজ অ্যাক্টটা তো টেরিটরিটা তো ইন্ডিয়ান টেরিটরি, ইট এক্সটেন্ড টু দ্য হোল অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাপ্লাইজ অলসো দ্য হিন্দু ডমিসাইল্ড ইন দ্য টেরিটরিজ টু হুইচ দিস অ্যাক্ট এক্সটেন্ডস। ঠিক আছে, তো তাদের উপর তারা হিন্দু, অবশ্যই তারা আমেরিকারই বসবাস করে তারা, কিন্তু তাদের উপর এই হিন্দু ম্যারেজ অ্যাক্ট আসবে না, ওদের ওখানে ম্যারেজের যা ল আছে সেটা আসবে। কিন্তু কোনো হিন্দু যে ইন্ডিয়ার, সে চলে গেল আমেরিকাতে, তার উপর কিন্তু হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 1 অ্যাপ্লাই করবে। এটাই সেকশন 1, যেটা আমি এতক্ষণ ধরে বোঝালাম। এবার সেকেন্ড বলছে, দেখো বলছে যে অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্ট। অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাক্টে কী বলছে? বলছে টু এনি পারসন হু ইজ হিন্দু বাই রিলিজিয়ান or its forms or developments including a Virashaiva, Lingayat or a follower of Brahmo, Parthana, Arya Samaj। তাহলে হিন্দু বাই রিলিজিয়ান সেকশন 2 বলছে কি? যে হিন্দু বাই রিলিজিয়ান সে হচ্ছে হিন্দু বাই রিলিজিয়ান। আর কি বলছে? আর বলছে ইন এনি অফ ইটস ফর্মস অর ডেভেলপমেন্টস ইনক্লুডিং আ বীরাশৈবা, ঠিক আছে, অফ ব্রাহ্ম, প্রার্থনা, আর্য সমাজ, ঠিক আছে, শর্টে আমি বিপিএ করে দিলাম। ঠিক আছে, তাদের উপরেও কিন্তু এই হিন্দু ল অ্যাপ্লাই করবে। তাহলে এমন পার্সন যা রিলিজিয়ান হিন্দু এবং যে বীরশৈবা, লিঙ্গায়ত অথবা ব্রাহ্ম, প্রার্থনা, আর্য সমাজ এর আন্ডারে আসছে, তাদের উপরেও হিন্দু ল অ্যাপ্লাই করবে। অথবা একটা পার্সন অথবা কোনো পার্সন, ধরো যে বুদ্ধিস্ট, জৈন और শিখ, যে বুদ্ধিস্ট, জৈন और শিখ এর মধ্যেও যদি পড়ে যায় এমন একজন পার্সন যে বুদ্ধিস্ট, জৈন, শিখ, তার উপরেও কিন্তু তোমার এই হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাপ্লাই করবে। অথবা টু এনি আদার পার্সন যে ডমিসাইল ইন দ্য টেরিটরিজ টু হুইচ দিস অ্যাক্ট এক্সটেন্ডস হু ইজ নট আ মুসলিম। এই ক্লজটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়। রিলিজিয়ান, এটা 2A-তে আমরা পড়ব, 2A-তে আমরা পড়লাম। তারপরে বীরাশৈবা, লিঙ্গায়ত ওরা ফলোয়ার অফ ব্রাহ্ম, প্রার্থনা, আর্য সমাজ, এটাই 2A-তেই চলছে। 2B-তে এটা আছে বুদ্ধিস্ট, জৈন, শিখ,
আর 2C-তে আমরা পড়ছি এইটা, যে টু এনি পারসন ডমিসাইল ইন দ্য টেরিটরিজ টু হুইচ দিস অ্যাট এক্সটেন্ডস হু ইজ নট আ মুসলিম। তাহলে 2C-টা বলছে, দেখো 2C-টা ভালো করে বোঝো, 2C ক্লজটা। 2C বলছে যে এমন একজন পারসন যে এই টেরিটরির মধ্যেই থাকে, মানে যে এই টেরিটরির মধ্যেই থাকে। তাহলে এই যে হিন্দু ম্যারেজ একটা কতটা ব্রডভাবে নিজেকে ছড়ালো, দেখো কি বললো যে ইন্ডিয়ার মধ্যেই থাকবে, যে ইন্ডিয়ার মধ্যেই থাকবে, অথচ যে কিন্তু তোমার মুসলিম নয়, খ্রিস্টান নয়, পার্সি নয়, জিউ নয়, তার উপরেও হিন্দু ম্যারেজ অ্যাক্ট অ্যাপ্লাই করবে। মানে সে বলতে পারছে না যে আমি হিন্দু কিনা, অথচ সে বলছে, তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তুমি কি মুসলিম, তুমি কি খ্রিস্টান, তুমি কি পার্সি, তুমি কি জিউ, সে বলছে না না আমি এগুলো নয়, তাহলে ধরে নেওয়া হবে যে সে হিন্দু, তার উপর হিন্দু ল অ্যাপ্লাই করবে। এটা সেকশন 2C। এবার দেখো চাইল্ডের ব্যাপার আসছে, যে এনি লেজিটিমেট, তাহলে যে কোনো চাইল্ড, যারা লেজিটিমেট হোক বা ইললেজিটিমেট হোক, ঠিক আছে, যার পেরেন্টসরা হিন্দু, বৌদ্ধিস্ট, জৈন, শিখ বাই রিলিজিয়ান, তাদের উপরেও অ্যাপ্লাই করবে। অথবা যে কোনো চাইল্ড লেজিটিমেট হোক আর ইললেজিটিমেট হোক, যার ওয়ান অফ হুজ পেরেন্টস, ঠিক আছে, পেরেন্টসরা হিন্দু, প্রথমটাই বলছে পেরেন্টসরা হিন্দু, পরেরটাতে বলছে যে ওয়ান অফ পেরেন্টস তারা হিন্দু, ঠিক আছে, ওয়ান অফ পেরেন্টস হিন্দু হলেও, এবং সে ব্রট আপ হয়েছে একটা হিন্দু পরিবারে। ওয়ান অফ হুজ পেরেন্টস ইজ হিন্দু, বুদ্ধিস্ট, জৈন অর শিখ বাই রিলিজিয়ান অ্যান্ড হু ইজ ব্রট আপ অ্যাজ আ মেম্বার অফ আ ট্রাইব, কমিউনিটি, গ্রুপ, ফ্যামিলি টু হুইচ সাচ পেরেন্টস বিলংস অর বিলংড। এখানেও কিন্তু সেই একটা লাগছে। তারপর ধরো কেউ কনভার্ট অথবা রিকনভার্ট হয়েছে, ধরো কনভার্ট অর রিকনভার্ট হয়েছে, ঠিক আছে, তাদের উপরেও একটা লাগবে। আর আরেকটা ক্লজ দেয়া আছে, ঠিক আছে, সেটা হচ্ছে ST ক্লজ, এই 2A দেয়া আছে, ঠিক আছে, সেকশন 2-এর ক্লজ 2-তে এই STর ব্যাপারটা কি বলছে, যে STদের উপর হিন্দু ম্যারেজ একটা লাগবে না যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো অফিসিয়াল গেজেট পাবলিশ করে বলে যে না STদেরকেও আমরা এর মধ্যে ইনক্লুড করে নিচ্ছি, সেক্ষেত্রে লেগে যাবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলোই মেন জায়গা। এবার আমরা ডেফিনেশন ক্লজে ঢুকবো। ডেফিনেশন ক্লজের মধ্যে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে সবার প্রথমে পড়তে হবে কাস্টম অ্যান্ড ইউসেজ। এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে, কাস্টম অ্যান্ড ইউসেজ এটা খুব ইম্পর্ট্যান্ট। কাস্টম অ্যান্ড ইউসেজের মধ্যে যেটা পড়তে হয় সেটা হচ্ছে যে their expression, custom and usage signify any rule which having been continuously, এই পয়েন্টগুলো কিন্তু খেয়াল করতে হবে, কাস্টম অ্যান্ড ইউসেজের এই পয়েন্টগুলো, ঠিক আছে, যেগুলো কন্টিনিউয়াসলি, এই পয়েন্টগুলো খেয়াল করবে, কন্টিনিউয়াসলি, ইউনিফর্মলি, লং টাইম অবজার্ভ হচ্ছে, কন্টিনিউয়াসলি, ইউনিফর্মলি, লং টাইম অবজার্ভ হচ্ছে, এবং হ্যাজ অবটেন দ্য ফোর্স অফ ল, এবং লয়ের যে পাওয়ার সেটাও পেয়েছে, ঠিক আছে, হ্যাজ অবটেন ফোর্স অফ ল অ্যামং হিন্দুজ ইন এনি লোকাল এরিয়া, ট্রাইব, কমিউনিটি, গ্রুপ অর ফ্যামিলি, প্রোভাইডেড দ্যাট দ্য রুল ইজ সার্টেন, এবং এখানেও আবার প্রোভাইড করছে, প্রোভাইডেড দ্যাট যে রুলটাকে হতে হবে কি, সার্টেন হতে হবে, আর কি হতে হবে, আর আনরিজনেবল আর অপোজ টু পাবলিক পলিসি হলে চলবে না, ঠিক আছে, এই দুটো পয়েন্ট একটুখানি পড়ে নিও। অ্যান্ড নট আনরিজনেবল হলেও চলবে না, এবং অপোজ টু পাবলিক পলিসি হলেও চলবে না, এবং ফ্যামিলি কখনো ডিসকন্টিনিউ করেনি, মানে কি, সার্টেন হতে হবে, রিজনেবল হতে হবে, ঠিক আছে, সার্টেন হতে হবে, রিজনেবল হতে হবে, আর কি হতে হবে, ডিসকন্টিনিউ হলে হবে না, মানে কন্টিনিউয়েশনে থাকতে হবে।
সেটা হচ্ছে হ্যাজ নট বিন ডিসকন্টিনিউড। ঠিক আছে, হ্যাজ নট বিন ডিসকন্টিনিউড, এটা হলেও হবে না। তাহলে এইগুলো যদি না হয় যে ফ্যামিলি কখনো এটাকে ডিসকন্টিনিউ করেনি, তাহলে প্রথমে কি হচ্ছে, কাস্টমের ডেফিনেশনটা তাকে ইফ দ্য এক্সপ্রেশন কাস্টমার ইউসেস সিগনিফাই এনি রুল হুইচ হ্যাভিং বিন কন্টিনিউয়াসলি ইউনিফর্মলি অবজার্ভ ফর আ লং টাইম, ঠিক আছে, লং টাইম হ্যাজ অবটেন দ্য ফোর্স অফ ল, এবং প্রোভাইডেড দ্যাট সেটাকে সার্টেন হতে হবে, রিজনেবল হতে হবে, এবং ফ্যামিলি কখনদিন ডিসকন্টিনিউ করেনি এটাকে, ঠিক আছে, এবং অপোজ টু পাবলিক পলিসি হলে হবে না, সেখানেও কিন্তু এটা কাস্টমার ইউসেজের ডেফিনেশনের মধ্যে এসে যায়। একটাই হাজব্যান্ড, একটাই ওয়াইফ, ধরো দুটো বাচ্চা হয়েছে, তার মানে ফুল ব্লাড মানে কি হচ্ছে, একটাই হাজব্যান্ড, একটাই ওয়াইফ, এবং তাদের দুটো বাচ্চা হয়েছে, এই দুটো, তাহলে কি তারা কি হবে সম্পর্কে, ভাই বোন হবে। হাফ ব্লাড কি, হাফ ব্লাড হচ্ছে কিন্তু দুটো ওয়াইফ, একটাই হাজব্যান্ড কিন্তু দুটো ওয়াইফ বা মেনি ওয়াইফ বা মোর, ঠিক আছে, দুটো ওয়াইফ বা মোর, দুটো ওয়াইফ বা মোর, সেখানে হাফ ব্লাড। একটাই হাজব্যান্ড তার অনেকগুলো ওয়াইফ, তো তাদের যে বাচ্চাগুলো হবে তাদের মধ্যে হাফ ব্লাডের সম্পর্ক। আর একটা আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে ইউট্রাইন ব্লাড, UTERINE, ইউট্রাইন ব্লাড। সেখানে কি হয়, ইউট্রাইন ব্লাডে সেখানে একটা ওয়াইফ আর মেনি হাজব্যান্ড। এখানে টু ওয়াইফ না লিখে এখানে সব থেকে ভালো হয় মেনি ওয়াইফ লিখলে, মেনি বা মোর ওয়াইফ, মেনি লিখি, মেনি, ঠিক আছে। তাহলে ইউট্রাইন ব্লাডে কি হলো, একটি মহিলা, ইউট্রাইন ব্লাডে একটি মহিলা তার অনেকগুলো হাজব্যান্ড, সেটাকে বলে ইউট্রাইন ব্লাড। তাহলে তিনটে ডেফিনেশন বলে দিলাম, এই তিনটে আমাদেরকে জানতে হবে। আরেকটা হচ্ছে এই মানে এগুলো ডেফিনেশনগুলো জাস্ট তিনে লেখা আছে। আরেকটা জানতে হয়, সেটা হচ্ছে সপিন্ড রিলেশনশিপ। সপিন্ডটা জেনে নাও, সেটা হচ্ছে 5 ডিগ্রি, 5 ডিগ্রি হচ্ছে ফাদার, 5 ডিগ্রি হচ্ছে ফাদার, 3 ডিগ্রি হচ্ছে মাদার। 5 ডিগ্রি হচ্ছে ফাদার আর 3 ডিগ্রি হচ্ছে মাদার। এর মধ্যে কেউ ম্যারেজ করতে পারে না, হিন্দুতে এদের মধ্যে ম্যারেজ হয় না। বাবার দিক থেকে 5টা জেনারেশন আর মায়ের দিক থেকে 3টে জেনারেশন, এর মধ্যে ম্যারেজ হয় না। এটাই হচ্ছে সপিন্ড রিলেশনশিপ। প্রোহিবিটেডটাতে আমি এখন আসছি না, এটা তোমরা অন্য জায়গায় আরও ভালো করে আমি বলবো। আর ওভাররাইডিং এফেক্ট কি, ওভাররাইডিং এফেক্টটা কি বলছে দেখো, ওভাররাইডিং এফেক্টের জায়গাটাও খুব ইম্পর্ট্যান্ট। ওভাররাইডিং এফেক্ট কি বলছে, ওভাররাইডিং এফেক্ট বলছে যে এনি টেক্সট, রুল অর ইন্টারপ্রিটেশন অফ হিন্দু ল or any custom or usage as part of that law in force immediately before the commencement of this act shall cease to have effect with respect to any matter for which provision is made in this act. এখানে বলছে হিন্দু ম্যারেজ অ্যাক্টের আগে থেকে, ধরো এটা ব্যাপারটা বলতে যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট, ধরো এটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট, এবার হিন্দু ম্যারেজ অ্যাক্টের আগে থেকে এগুলো চলে আসছে। এবার ধরো হিন্দু ম্যারেজ অ্যাক্ট একটা ছাঁকনি, এরকম ধরো একটা ছাঁকনি, এগুলো চলে আসছে। এই অ্যাক্টগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর আগে থেকে চলে আসছে, ঠিক আছে। আমি সেকশন 4টা বোঝাচ্ছি। হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর আগে থেকে এগুলো চলছে, যেগুলো আমি যে অ্যাক্টগুলো এখানে মানে গোল 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 করে লিখেছি। 1955-এর হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর আগে থেকে এগুলো চলে আসছে। তো বলতে চাইছে যে যেগুলো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর আগে থেকে চলে আসছে, সেগুলো যদি হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর সাথে ইনকনসিস্টেন্ট হয়, ঠিক আছে, এখানে শব্দটা লেখা আছে দেখবে, ইনকনসিস্টেন্ট হলেই সেটা সিজ হয়ে যাবে, মানে সেটা বাতিল হয়ে যাবে, সেটা রদ হয়ে যাবে। তাহলে এগুলো এসে ধরো এটা ছাঁকনির ভেতর দিয়ে গলে গেল, এও গলে গেল, এও গলে গেল, এ গলতে পারলো না, হ্যাঁ, এ ধরো হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1955-এর সাথে ইনকনসিস্টেন্ট হয়ে গেল। ধরো এই একটাতে এমন কিছু লেখা আছে যাতে হিন্দু ম্যারেজ অ্যাক্টের সাথে সোজা এসে ধাক্কা লাগলো, তাহলে সঙ্গে সঙ্গে একটা সিজ হয়ে যাবে। এটাই এই সেকশন 4টা বলছে।
ঠিক আছে। ভাবে আমি হিন্দু ম্যারেজ অ্যাক্টের সেকশন 1 থেকে 4 তোমাদের সাথে ডিসকাস করে দিলাম। এরপরেও যদি তোমাদের মনে কোনো কোয়ারি, কোনো ডাউট কিছু অ্যারাইজ করে, ইউটিউবে কমেন্ট করতে পারো। আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক, এগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, চাইলে সেখানে আমাকে ফলো করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো, ওটা ফ্রি টু অল। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।